কুইক রেন্টালে দায় মুক্তি অবৈধ, রায় হাইকোর্টের। মন্ত্রীর একক ক্ষমতা বাতিল, দ্রুত দেশের সব বিদ্যুৎ কেন্দ্র সচল করার নির্দেশ। রোববার থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু। ৩৩ টাকা কেজিতে ধান কিনবে সরকার। চালের দাম কমার আশা খাদ্য উপদেষ্টার। মা নেই, কারাগারে বাবা। ২ যমজ শিশুর দায়িত্ব নিতে ডিসিকে আদালতের নির্দেশ। দ্রুত সময়ে শিশুদের বাবার মুক্তির দাবি পরিবারের। সিলেট সুনামগঞ্জে শত শত কোটি টাকার বালু পাথর লুটপাট। প্রশাসনের নজরদারি, লোক দেখানো, তৎপর অসাধু চক্র, অভিযোগ স্থানীয়দের। এবং স্থায়ী জলাবদ্ধতায় নাকাল খুলনার ৩ উপজেলা। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দুর্ভোগ চরমে। ভেসে গেছে পুকুর, ঘেরের মাছ, ব্যাহত চাষাবাদ। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। চলে যাব পুরো খবরে। কুইক রেন্টাল আইনে দায় মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। রায়ে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্র সহ সকল বিদ্যুৎ কেন্দ্রে পূর্ণাঙ্গ রূপে উৎপাদন করার নির্দেশনাও দিয়েছেন আদালত। দায়মুক্তি দিয়ে করা আইন অসাংবিধানিক উল্লেখ করে আদালত বলেন, ক্রয় সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তির একক ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি পূরণে আওয়ামী লীগ সরকার ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল আইন করে। এরপর দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে সরকার। যদিও সরকারের সেই চুক্তি নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে। সমালোচনা হয় আইনের ২টি ধারা নিয়ে। এক গবেষণায় উঠে আসে, গত ১৪ বছরে দরপত্র ছাড়া বিভিন্ন চুক্তি করে আওয়ামী লীগ সরকার। শুধু ২০২৩ অর্থ বছরে ১১টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২২০ কোটি ৫০ লাখ টাকা দেয় সরকার। অথচ ৮০% কেন্দ্র অলস পড়েছিল। আইনের ৬-এর ২ এবং ৯ ধারা অসাংবিধানিক দাবিতে করা রিটের শুনানি নিয়ে সম্প্রতি রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের উপর শুনানি নিয়ে কুইক রেন্টাল আইনে দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো এই জন্য আদালত বলেছে যে ৯ ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। বলেন, এখন সরকার চাইলে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে। আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন, আপনার বিদ্যুতের সব পয়সা দিব। এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা ভিত্তি দিয়েছে। ২০১০-এর আদালত ইত্যাদির এখতিয়ার রহিতকরণ সংক্রান্ত এই আইনের ৯ ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন গৃহীত কোনো ব্যবস্থা বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন উত্থাপন করা যাবে না। ৬-এর ২ ধারায় বলা হয়েছে, উপধারা ১-এ যা কিছুই থাকুক না কেন বিদ্যুৎ মন্ত্রীর সিদ্ধান্তে যে কোনো ক্রয় বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করবেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, চিকিৎসার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠক করেছেন ৫ উপদেষ্টা। বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, উপদেষ্টাদের সাথে বৈঠকের বিষয়ে কি কি আলোচনা হয়েছে, আর শিক্ষার্থী অথবা উপদেষ্টাদের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা?
ফার্স্ট আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেটা বলছিলেন যে বৈঠক হয়েছে, যদি বৈঠকটি হতো তাহলে খুব ভালো হতো, কারণ কিছুক্ষণ আগে বৈঠক হয়নি। তারা 2 ঘন্টা অপেক্ষা করার পরে এই যারা স্বাস্থ্য এই মন্ত্রণালয়ের আমন্ত্রণে যে আহত শিক্ষার্থীরা সচিবালয়ে 40 থেকে 50 জন আসছেন, তাদের 2 গ্রুপ হয়ে গিয়েছে। 2 গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে যে কারা আসলে সমন্বয়ক। এক দল বলছে আমরা সমন্বয়ক, আরেক দল বলছে গতকাল যখন স্বাস্থ্য উপদেষ্টা পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন সেই আন্দোলনের সময় তারা ছিলেন না। এটা নিয়ে মোটামুটি 2 গ্রুপের ভিতরে অনেক বাকবিতণ্ডা হয়েছে এবং এখন এই আমার পাশের রুমটিতেই কথা বলছেন সার্জিস এবং হাসনাত তাদের সাথে যে আপনারা নিজেরা নেতা ঠিক করেন, তারপরে আপনারা উপদেষ্টাদের সাথে কথা বলেন। 6 উপদেষ্টা এখন স্বাস্থ্য উপদেষ্টার রুমে আছেন আইন উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ স্বাস্থ্য উপদেষ্টার রুমে তারা বৈঠক করছেন। যে আগে নিজেরা বৈঠক করে তাদের কথা ছিল সম্মেলন কক্ষে এসে এই যারা আছেন আহত তাদের সাথে কথা বলবেন, কিন্তু আহতরা এর আগে নিজেদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হওয়ার কারণে সার্জিস এবং হাসনাত তারা 2 জন এসে তাদেরকে থামানোর চেষ্টা করছে। এখনো সেটা চলছে তাদের সাথে আলোচনা। আমরা জানি যে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 873 জন মারা গেছেন এবং 19,931 জন আহত হয়েছেন। সেই আহতদের ভিতরে 80 জন আছেন এখন পঙ্গু হাসপাতালে। গতকাল যখন স্বাস্থ্য উপদেষ্টা পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন, তখন উনি দেখার পর নিচে নেমে আসার সময় কিছু আহত যারা ছিলেন, যাতে কি আরো হাত নাই, কারো পা নাই, তারা স্কেচ ভর দিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সামনে আসেন। তারা বলছেন যে উনি সবাইকে না দেখে চলে যাচ্ছেন, কিন্তু এই সময় স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির সামনে তারা দাঁড়ান। তারা এক সময় 3-4 ঘন্টা সেই আগারগাঁও রাস্তা অবরোধ করে রাখেন। সেই প্রেক্ষাপটে আজকে এই বৈঠক শুরু হওয়ার কথা, কিন্তু 2 ঘন্টা হয়েছে, সময় দেওয়া হয়েছে 2টায়, এখনো বৈঠকটি শুরু হয়নি। হয়তো কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শুরু হবে, তারপর আমাদের সাথে কথা বলে আমরা জানতে পারবো তাদের যে দাবি দেওয়া চিকিৎসা নিয়ে, তাদের টাকা পয়সা নিয়ে যারা তারা পাওয়ার কথা সেগুলো তারা কতটা পাবেন, সে আশ্বাস সরকারের কাছ থেকে পাবেন কিনা। সেখানে নতুন উপদেষ্টা মাহফুজ আলম আছেন। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। চালের দাম কবে কমবে জানালেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে এই কথা জানান তিনি। বলেন, আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে। উচ্চ মূল্যস্ফীতির জন্য ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলেও মন্তব্য করেন উপদেষ্টা। উচ্চ মূল্যস্ফীতিতে দেশ জুড়েই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। চাল থেকে শুরু করে সব ধরনের পণ্য কিনতেই হিমশিম অবস্থা সর্বসাধারণের। এই অবস্থায় বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরে ধান সংগ্রহ ও দাম নির্ধারণ সংক্রান্ত পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা করে খাদ্য অধিদপ্তর। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। উপদেষ্টা জানান, এবার 5.5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি আমদানি করা হবে 1.5 লাখ টন ধান ও গম। এবার আমনের দাম প্রতি কেজিতে 3 টাকা বাড়িয়ে এবছর কেনা হবে 33 টাকায়। চাল 44 টাকা থেকে বাড়িয়ে 47 টাকায় সংগ্রহ করা হবে। আগের বার যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে। 3 টাকা বাড়ানো হয়েছে ধানে এবং চালেও বাড়ানো হয়েছে। সেই ক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলে জানান খাদ্য উপদেষ্টা। তিনি বলেন, আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে। নিজেই বাজার করি, চাপে আছি। আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে দাম আর একটু কমবে। পাশাপাশি শীতকালীন সবজিটাও কিন্তু অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে, সেটাও ওঠা শুরু করবে। আশা করছি দ্রুতই ওঠা শুরু করবে। খাদ্য নিয়ে সরকার কোনো ঝুঁকি নিতে চায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, চালের বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ বাড়াতে ইতিমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে। আমরা খাদ্যের ব্যাপার নিয়ে কোনো ঝুঁকি যেতে চাই নাই, তার জন্য আমরা টোটাল ট্যারিফটা সরকার উঠিয়ে দিয়েছে। আগামী 17 নভেম্বর থেকে ধান ও চাল সংগ্রহ শুরু করছে খাদ্য অধিদপ্তর। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমদানির চাল বাজারে আসতে শুরু করায় চট্টগ্রামের চালের বড় পাইকারি বাজারে দেশীয় চালের দাম কমতে শুরু করেছে। পাইকারিতে বস্তা প্রতি চালের দাম কমেছে 150 টাকা পর্যন্ত, তবে খুচরাতে এখনো কমেনি দাম। চালের দাম এখনো 50 টাকার নিচে না আসায় হতাশ ক্রেতারা। পাইকাররা বলছেন, চাল সিন্ডিকেটদের দৌরাত্ম্য কমানো গেলে চালের দাম আরও কমবে। চট্টগ্রামে চালের বড় মোকাম পাহাড়তলী ও চাকতাইয়ে চালের সরবরাহ বেড়েছে।
আমদানি হয়েছে গুটি স্বর্ণা সেদ্ধ চালও বস্তাপ্রতি 150 টাকা পর্যন্ত কমেছে। যে চাল আমরা 2950 টাকা বেচতেছি, এটা 250 মানে 150 টাকা কম করতে হবে। তো আশা করি যে যদি আমদানি চাল এইভাবে ঢুকে এবং আদার অন্য চাউলও ঢুকে, তাহলে বাজার স্থিতিশীল আসবে, বাজার ফল করবে। এখন ইন্ডিয়া এলসির মাল আসতেছে, আমাদের দেশীয় মাল আছে, দুটোটা কাউন্টার হওয়াতে চালের দাম আর বাড়বে না। আশা করি 150 টাকা করে চালের বাজার কমবে। তবে খুচরা বাজারে প্রভাব না থাকায় দিশাহারা ক্রেতা। এই তো আমদানি চাল পাইকারি বাজারে এসে গেছে, খুচরা বাজারে কোনো আসে নাই, আসলে খুচরা বাজারে কমে যাবে। চাল যদি পর্যাপ্ত পরিমাণে আসে তাহলে চালের বাজার কমে যাবে। পাইকারি বাজার ভালো থাকলো, কিন্তু খুচরা বাজার অস্থির, এখানে দাম বেশি। গড়ে গড়ে আমন ধান উঠতে শুরু করলেও দেশীয় চালের দাম নিয়ে কারসাজি থামছে না। উত্তরবঙ্গ যারা চাউল দোকান আছে এটা সিন্ডিকেট করে রাখছে, কারণ গতকালকে চাউল টোটালি আসে নাই, আজকে কিন্তু প্রচুর পরিমাণ চাউল আমদানি হচ্ছে। যখন শুনছে যে এলসি হচ্ছে তখন তারা স্টকটা অলরেডি ছেড়ে দিচ্ছে। সিন্ডিকেটের কারণে তো চাউলের বাজার বেশি, এটা সরকারকে উচিত যে সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করা। চাল আমদানিকারকরা বলছেন ব্যাংকের এলসি জটিলতার কারণেও পর্যাপ্ত চাল আমদানি করা সম্ভব হচ্ছে না। এখন যে পরিমর্শি করে এলসি দিতে চায় না, তাতে ডলার সংকট, এই সংকট, সেই সংকট, এগুলি থেকে মুক্ত হওয়া সহজ। দ্রুত চাল আমদানি আরও বাড়ানোর তাগিদ ভোক্তাদের। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, রোববার থেকে আমন ধান সংগ্রহ শুরু। এবার 3 টাকা বাড়িয়ে 33 টাকা কেজি করে ধান কিনবে সরকার। এদিকে শুল্ক কমায় চট্টগ্রামে চালের মোকামে বস্তা প্রতি চালের দাম কমেছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। এসব বিষয়ে আরও খবরাখবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, যেমনটি বলছিলাম, রোববার থেকে আমন ধান সংগ্রহ এবং শুল্ক কমায় বস্তা প্রতি চালের দাম কমতে শুরু করেছে। দিনাজপুরে এর কোনো প্রভাব পড়েছে কিনা একটু জানাবেন। ধন্যবাদ ফয়সাল। আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, হিলি স্থলবন্দর দিয়ে কিন্তু গত 2 দিন ধরে কিন্তু চাল আমদানি শুরু হয়েছে এবং আপনি জানেন যে এদিক দিয়ে মোটা যেটি চাল গুটি স্বর্ণা সেটি কিন্তু এদিক থেকে আমদানি করা হচ্ছে এবং গত 2 দিনে যদি আমি বলি একটু হিসাব, যে প্রায় 50টি গাড়ি এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং যদি পরিমাণ বলি 1.5 থেকে 2,000 মেট্রিক টন চাল কিন্তু অলরেডি দিনাজপুরে প্রবেশ করেছে। এবং আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছে দিনাজপুরের সবচেয়ে বড় চালের মোকাম বাহাদুর বাজারে। এখানে কিন্তু চালের যে দাম সেটি কিন্তু এখন পর্যন্ত সেইভাবে কিন্তু কমেনি এবং বিশেষ করে BR28, BR29 সহ যে মিনিকেট রয়েছে সেগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং গুটি স্বর্ণা বস্তাপ্রতি 100 টাকা করে দাম কমেছে বলে কিন্তু আমাকে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছে। তো আস্তে আস্তে যদি এই যে আমদানি সেটি যদি আরো স্বাভাবিক হয় তাহলে কিন্তু এই দাম কমে যাবে এবং আপনি জানেন যে আমন মৌসুমে ব্যাপক পরিমাণে গুটি স্বর্ণা ধান হয় এবং যার কারণে কিন্তু এই চালের উপরও প্রভাব পড়বে সেসব ধান যদি বাজারে উঠতে শুরু করে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন নয়ন বড়ুয়া জয়, তার কাছে জানবো যে সেখানকার বাজার পরিস্থিতি। নয়ন। ধন্যবাদ পলাশ আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে আমরা চাকতাই এসেছি। আমরা চালের পট্টি নামে পরিচিত এখানে চাকতাই, এখানে চালের কোনো কমতি আমরা দেখছি না, ট্রাকে করে চাল ঢুকতে শুরু করেছে। তো এই কারণে আমদানিকৃত চাল যেহেতু বাজারে ঢুকতে শুরু করেছে পাইকারি বাজারে, তার কারণে এখানে আমরা দেখছি পাইকারি বাজারে চালের দাম কিছুটা কমতে শুরু করেছে। আর দেশীয় যে চাল সে চালের দাম এখনও পর্যন্ত তেমন কমেনি। তো এখানে চালের গোডাউনগুলো আমরা দেখাতে চাচ্ছি, যারা আড়তদার যারা আছেন, পাইকার যারা আছেন, তাদের সব জায়গায় কিন্তু গোডাউনে আমরা চাল দেখছি, চাল বস্তায় বস্তায় চাল পড়ে আছে। চালের দাম কিছুটা কমবে যেহেতু নতুন ধান উঠা শুরু হয়েছে, আমন কাটা শুরু হয়েছে, আমন ধান মানুষের ঘরে ঘরে যাচ্ছে। একই সাথে দেশীয় যে চাল আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সর্বনিম্ন যে চাল স্বর্ণা সেদ্ধ চাল, সেই চালের দামও কিন্তু 50 টাকার নিচে বিক্রি হচ্ছে না খুচরা বাজারে। এই কারণে তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। তবে যেভাবে আমদানি চাল আসতে শুরু করেছে, বাজারে যদি পর্যাপ্ত ঢুকে তাহলে চালের দাম অনেক কমে যাবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। নয়ন বড়ুয়া এবং ফখরুল হাসান পলাশ, দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। 5 আগস্ট সরকার পতনের পর সিলেট সীমান্ত থেকে লুট হয়েছে শত শত কোটি টাকার বালু পাথর। ব্যবসায়ীদের দাবি প্রশাসনের ঢিলে ঢালা নজরদারির সুযোগ নিয়ে একটি অসাধু চক্র এই কাজ করছে। এসব ঘটনায় উঠে আসছে স্থানীয় বিএনপি নেতাদের নামও। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় পদ স্থগিত সহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা বিএনপি। প্রশাসন বলছে বালু পাথর লুট বন্ধে নিয়মিত অভিযান চলছে। সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য পর্যটন কেন্দ্র। জাফলং, বিছনাকান্দি, সাদা পাথর সহ নানা পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ পাথর ও বালু। এসব পর্যটন কেন্দ্রের বিভিন্ন অংশ ও সংরক্ষিত এলাকা থেকে অবাধে বালু ও পাথর তুলছেন শ্রমিকরা। কোম্পানিগঞ্জ সাদা পাথর এলাকায় এমন লুটের দৃশ্য ক্যামেরায় বন্দি করা দেখে তোড়জোড় শুরু হয় এক পক্ষের মধ্যে। আরেকটি পক্ষ তেড়ে আসে ক্যামেরা ছিনিয়ে নিতে, দেয় হুমকি ধামকি। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, 5 আগস্ট সরকার পতনের পর এসব কোয়ারি থেকে লুট হয়েছে শত শত কোটি টাকার বালু আর পাথর। 5 আগস্টের পরে যেভাবে লুটপাট হইছে তা হয়তো নজিরবিহীন। এর আগে এইরকম লুটপাট এই বাংলাদেশে হয় নাই কোনোদিন। বালু পাথর লুটের সাথে সম্পৃক্ত থাকায় এরই মধ্যে বিএনপির বেশ কয়েকজন নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলের সম্মান ক্ষুণ্ণ করার ক্ষেত্রে যে কোনো পর্যায়ের নেতা হোক না কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। ইতিপূর্বে আমরা কয়েকজনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রশাসনের নজরদারির অভাবে বালু পাথর লুটপাট করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের। প্রশাসনের পদক্ষেপ কিংবা হস্তক্ষেপ যাই বলি, যদি এভাবে ঢিলে ঢালাভাবে চলে তাহলে আসলে হয়তোবা আমাদের জাফলংকে নিয়ে আরো কঠোরভাবে কিছু আমাদেরকে বেলাকে ভাবতে হবে। যদিও স্থানীয় প্রশাসন বলছে সীমান্ত এলাকায় পাথর লুট বন্ধে নিয়মিত অভিযান চলছে। অভিযান চলমান আছে, কোথাও অভিযান বন্ধ নেই। যেসবের ক্ষেত্রে যারা জড়িত তাদের উপস্থিত পাওয়া যাচ্ছে, তাদেরকে তাৎক্ষণিক যদি মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনা হচ্ছে। বালু পাথর লুট বন্ধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অতিবৃষ্টিতে খুলনার ডুমুরিয়া, বটিয়াঘাটা ও ফুলতলায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ব্যাহত হচ্ছে রোপা আমন, শাকসবজি, পেঁপে ও তরমুজ চাষ। পানিতে ভেসে গেছে পুকুর ঘেরের শত কোটি টাকার মাছ। দ্রুত নদী খননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে বিপর্যয়ের শঙ্কা সংশ্লিষ্টদের। জলবায়ু পরিবর্তন ও উজানে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় পলি পড়ে ভরাট হয়ে গেছে খুলনার ডুমুরিয়ার 11টি নদ নদী। চলতি বছর বৃষ্টির পানি নদীতে নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। 2 মাসেরও বেশি সময় ধরে তলিয়ে আছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। নেই থাকার জায়গা, জ্বলছে না চুলাও। পুকুর ঘের ও ফসলি জমি পানিতে তলিয়ে থাকায় দুর্বিষহ জীবনযাপন করছেন এলাকার মানুষ। কাঁচা ফসল মায়ের, মাছ মায়ের, সবকিছু মায়ের। এখন তো পানি উঠে গেছে ঘর বাড়িতে, মাঠে ঘাটে কোনো ফসল পাতি নেই। এবং এই যে নদীর খনন না করলে আমাদের খুব সমস্যা। আমার বাড়ির 2 ফুট থেকে 2.5 ফুট পানি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন স্থানে নদী দখল করে ভরাটের কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রভাবশালী কিছু মহল নদীর উপরে তাদের নিজস্ব স্থাপনা তৈরি করেছে। এখানে বড় বড় পিলার দিয়েছে, এখানে গরুর যে ফার্ম করেছে। ওখানে একেবারে নদীটা ভরাট করে ওখান থেকে পলিটা, ওখানে পানি উঠলে যে পলিটা, ওই পলিটা নামছে না। নদীর তলদেশ উঁচু হয়ে গেছে, এই কারণে ওই যে কাটাখাল সুইচ গেট যেটা বলে, এই সুইচ গেট দিয়ে আর পানি নিষ্কাশন হয় না। জলাবদ্ধতা নিরসনে দ্রুত নদী খননের দাবি জানিয়েছে সচেতন মহল। এই নদীটা খনন করে দিতে হবে, দিলে যাতে নদীর স্রোত বাড়ে এবং উপরের যে পানিটা তারা তাদের চলে আসবে, কারণ উপরের পানি না আসলে এই এলাকা পানি সরবে না। পানি নিষ্কাশনের 3.25 কোটি টাকা ব্যয়ে রেগুলেটরে পাম্প স্থাপন ও নদী খননের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। 2টা ভাসমান এক্সকেভেটর এবং একটা লং বুম এক্সকেভেটর দিয়ে কাজ চলমান আছে। কিছুদিন আগেও ওই দিক দিয়ে পানি চলাচল করতো না, তবে
বিগত 15 দিন ধরে পানি তত স্বাভাবিক হয়েছে। দক্ষিণের মানুষের জীবন জীবিকা রক্ষায় পরিকল্পিতভাবে নদী খননে উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন নাটক না করে সায়েন্স কি বলে দেখো, দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। আপনিও যদি এমন ট্রিপে যেতে চান তাহলে মার্কুইস পাম্প কিনুন এবং জিতে নিন থাইল্যান্ড ও কক্সবাজার ট্রিপ। পাম্পের নেম প্লেটে থাকা সিরিয়াল নাম্বারটি এসএমএস করুন এই নাম্বারে। মার্কুইস পাম্প, কোয়ালিটি লাইফ স্টার্টস হিয়ার। মামা বন্ধ করে দিলা? চলো ওই দোকানে যেতে। আজ কিস্তি যাবা না? ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাসবই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার, কাজ করবেই করবে। বিরতির পর আবার স্বাগত দেশের সংবাদে। দর্শক, বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে হবিগঞ্জে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে সেলাই মেশিন। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এই যে সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা কি বলছেন তার? ফয়সাল, সকাল থেকে কিন্তু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সেলাই মেশিন বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন প্রশিক্ষণ এবং অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে এবং তাদের যে পরিচয়পত্র এবং যে তথ্যাদি রয়েছে সেগুলো পূরণের মাধ্যমে কিন্তু তাদের সবকিছু নিশ্চিত করে, তাদের প্রশিক্ষণ নিশ্চিত করে কিন্তু তাদেরকে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়েছে। আর এখানে আপনারা দেখছেন যে সেলাই মেশিনগুলো দিয়েছে, এখানে প্রায় 20টি সেলাই মেশিন দেওয়া হয়েছে। আর গত বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে গত 2 বছরে ওনারা প্রায় 1000 সেলাই মেশিন বিতরণ করেছেন। আর এখানে বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে বলা হয়েছে সমাজের যে সুবিধা বঞ্চিত বা প্রত্যন্ত অঞ্চলের যে নারীরা রয়েছে বা সুবিধা বঞ্চিত যে ছেলেরা রয়েছে তাদেরকে কিন্তু এই সেলাই মেশিনগুলো দেওয়া হচ্ছে। আর আরও একটি বিষয় আপনাকে বলে রাখি, এখানে যারা সেলাই মেশিন পেয়েছেন তারা কিন্তু দীর্ঘ 2 মাস প্রশিক্ষণের পর তারা যখন নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন করতে পেরেছেন যে না তারা এখন থেকে সেলাই করতে পারবেন বা কেউ নিজের পোশাক আশাক থেকে শুরু করে বা কারো চাহিদা অনুযায়ী যদি অর্থ উপার্জনের ক্ষেত্রেও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তারাও যদি সেটিও যদি করতে চান সেক্ষেত্রে তাদেরকে এই প্রশিক্ষণ বা এই তাদের যোগ্যতা সম্পন্ন যারা হয়েছে
রয়েছেন তাদেরকে কিন্তু এই সেলাই মেশিনগুলো দেওয়া হয়েছে। আর এখানে যারা সেলাই মেশিন পেয়েছেন তারা বলছেন যে তারা এই সেলাই মেশিনের মাধ্যমে নিজের যেমন চাহিদা তারা পূরণ করতে পারবেন, তাদের পরিবারের সদস্যদের যেমন চাহিদা পূরণ করতে পারবেন, সেই সাথে তারা তাদের আর্থিক সচ্ছলতার যে বিষয়টি সেটিও কিন্তু তারা গুরুত্ব দিচ্ছেন। আর বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে এই প্রত্যন্ত অঞ্চলে যে মেয়েরা রয়েছে বা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই সেলাই মেশিন আজ যেভাবে পেয়েছে ভবিষ্যতে এই কার্যক্রম আরও বেশি ত্বরান্বিত করা হবে। এই ছিল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। ফয়সাল। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যমজ 2 কন্যা সন্তানকে জন্ম দিয়ে মৃত্যুবরণ করেন স্ত্রী। সদ্যজাত 2 সন্তানকে নিয়ে যখন দিশেহারা অবস্থা, ঠিক তখনই রাজনৈতিক হত্যা মামলায় গ্রেপ্তার হন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জামাল মিয়া। মায়ের মৃত্যু ও বাবা গ্রেপ্তার হওয়ায় ছোট্ট 2 বোনকে নিয়ে অথৈ সাগরে পড়েছেন 13 বছরের শিশু সাজ্জাদ। তাদের দেখভালের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মা নেই, বাবা জামাল মিয়াও জেলে। 7 বছরের ফারিয়ার কোলে 1 মাসের যমজ বোন। অভিভাবকহীন পৃথিবীতে বড় ভাই 13 বছরের সাজ্জাদই এখন আস্থা। গোপালগঞ্জের কোটালীপাড়ার এই 4 শিশুর বেঁচে থাকার লড়াইটা নেট দুনিয়ায় ঘুরছে। স্বজনরা জানান, মাসখানেক আগে জামাল মিয়ার স্ত্রী সাথী বেগম একসঙ্গে 2 কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর মারা যান। মাহারা 4 শিশুর ভরসা ছিল বাবা, কিন্তু রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার হন জামাল মিয়া। তবে স্বজনদের এ নিয়ে আছে নানা অভিযোগ। এখন আমরা কি করব? আমাদের কোনো যার রাস্তাও নাই। আমার এই ছোট 2 বোন এখন আমরা ভালো মতো দুধ কিনে খাইতে পারছি না। কি জেনে নেবে? নেবে সকালে আবার আসবে, কোনো কেস হলে কিচ্ছু নেই। সকালে আসবে কইয়ে তারা এই করছে। ওসি হিসেবে টাকা চাই 50,000, আর 50 দেবে কোন তা খাইতে না বা ধরে টাকা দেবো। এখন আমি কিভাবে আমি বাঁচবো? এগোবো আমি কিভাবে বাঁচাবো? এরা পাড়া ফসিবে কয়দিন এগো দেখবে। বিএমপি করে নিয়ে আওয়ামী লীগের মধ্যে তারে খাওয়া হাসকে পুলিশ তাদেরকে নিয়ে গেছে। এই জামালের আমরা মুক্তি চাই। ও একটা ভালো লোক ছিল, কোনো কেস মামলা জড়িত না। পুলিশের দাবি, জামাল মিয়ার নবজাতক 2 সন্তানের বিষয়ে তারা কিছুই জানতেন না। আর সে তার যে ওয়াইফ মারা গেছে বা 2টা তোমার বাচ্চা আছে, এই ধরনের তাৎক্ষণিক আমাদের কখনো কিছু বলে নাই। ইভেন পরের দিন জানার পাড়ায় ততক্ষণ পর্যন্ত সে বলে নাই। এখন এই ঘটনার পরে যখন আছে তখন আমরা জানতে পারলাম যে এই ঘটনা। শিশু সাজ্জাদের কাঁধে এখন 3 বোনের ভার। কিভাবে সামাল দেবে এই 4 শিশু? লড়াইয়ের গল্পটা পাড়াপড়শি থেকে প্রশাসন হয়ে পৌঁছে গেছে উচ্চ আদালতেও। বৃহস্পতিবার পরিবারটির দেখভাল করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ডিসি অফিস থেকে এবং সমাজসেবা অধিদপ্তর থেকে ওখানে যাওয়া হয়েছে এবং খবর নেওয়া হয়েছে, এবং ওনারা এটা টাইম টু টাইম তদারকি করবেন। তদারকি করে বিজ্ঞ অনারেবল হাইকোর্ট ডিভিশনকে এটা জানাবেন। গত শুক্রবার রাতে স্বেচ্ছাসেবক দলের নেতা দিদার হত্যা মামলায় জামালকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় কোটালীপাড়া পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। নেই ইজারা, তবু প্রজ্ঞাপন জারি করে নদীতে নৌ চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। এত কিছুর পরও থামছে না ইজারাবিহীন সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালু পাথর লুটপাট। নদীর প্রবেশ মুখে বাঁশের বেড়া দিয়ে ডাকঢোল পিটিয়ে প্রবেশ আটকানোর চেষ্টা থাকলেও স্থানীয়রা বলছেন এসব লোক দেখানো। আর এভাবেই দিনে দুপুরেই প্রতিদিন কোটি কোটি টাকার বালু পাথর লুটপাট হচ্ছে। নদীর প্রবেশ মুখেই দেয়া হয়েছে বাঁশের বেড়া, আছে পুলিশের চেকপোস্ট, সেখানে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও রয়েছে। অথচ তাদের সামনেই শত শত বাল্কহেড বোঝাই করে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকার বালু পাথর। জনবল না থাকায় অসহায়ত্বের কথা স্বীকার করলেন পুলিশের এই কর্মকর্তা। কম ফোর্স নিয়ে এইভাবে ডিউটি করে প্রত্যেকটা নৌকা আটকানো সম্ভব না। যদি এখানে মিনিমাম 20 থেকে 30 জন ফোর্স থাকতো এবং 2টা বা 3টা স্পিডবোট থাকতো তাহলে হয়তোবা এটা সম্ভব হতো। যদিও স্থানীয়দের অভিযোগ প্রশাসনের যোগসাজশে চলছে এই হরিলুট। প্রতি রাত্রে অনেক নৌকা লুট করে লয়েছে ডেজার মেশিনকে। ডেজার তো এটা লুটটা বাইটা নিয়ে যাচ্ছ, হাজার হাজার নৌকা রাত্রে পাস হয়েছে। প্রশাসন নিজে দেখা খায়া নৌকা ছাড়ছে।
এই নদীর উৎসমুখে গিয়ে দেখা যায় আরো ভয়াবহ চিত্র। হাজার হাজার নৌকা নিয়ে লুট করা হচ্ছে বালু পাথর, পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন বসিয়ে কাটা হচ্ছে পাড়। জেলা প্রশাসক ও পরিবেশ উপদেষ্টার কাছে চিঠি দিয়েও থামানো যাচ্ছে না এই তাণ্ডব, দাবি পরিবেশ কর্মীদের। লোকজন তো দেখতেছে, দেখেও তারা যেন ব্যবস্থা নিতেছে না, কেন নিতেছে না, কোন কারণে নিতেছে না, এটা তারাই বলতে পারবে। পরিবেশ উপদেষ্টার কাছে আমরা পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে আমরা আবেদনপত্র দাখিল করছি এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো উত্তর পাচ্ছি না। স্থানীয় প্রশাসনের দাবি বাঁশের বেড়া দিয়েও অবৈধ কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। বালুর অবৈধ ব্যবসার সাথে জড়িত এবং সুবিধা নিচ্ছে, এদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে দ্রুত যেন আমরা বন্ধ করতে পারি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই এটা বন্ধ করার জন্য, কিন্তু সবাই মনে হয় চায় না। আমার তরফ থেকে কোনো ধরনের কৈফিল্য নাই, আমার আচরণের মাধ্যমে আমি বিশেষ করে এটা প্রমাণ করছি। 2018 সালে মন্ত্রী পরিষদ বিভাগের এক সিদ্ধান্তে ধোপাজান বালু মহালের ইজারা বন্ধ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সংবাদের সময় হলো আর একটা বিরতির, সাথে থাকুন। সংবাদের সময় হলো আর একটা বিরতির, সাথে থাকুন। আবার স্বাগত দেশ সংবাদে। খুলনায় বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের 43তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরের জাহানাবাদ সেনানিবাসের এসএসসি সেন্টার অ্যান্ড স্কুলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন ও আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও আভিযানিক দক্ষতা বৃদ্ধির উপর আলোচনা হয়। এ সময় সেনাপ্রধান উপস্থিত সকলকে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য শৃঙ্খলার সাথে নিজ দায়িত্বের প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ প্রদান করেন। বরিশালের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে। এ ব্যাপারে দেশের গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে পুলিশ লাইন্সে বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মত বিনিময় সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে পুলিশের মনোবল ফেরাতে কাজ করা হচ্ছে। পুলিশ কমিশনের কাজ শুরু হয়েছে, এই কাজ শেষ হলে আরও আস্থায় ফিরবে পুলিশ। মব জাস্টিসের বিষয়ে গণমাধ্যমের সহযোগিতাও চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার বিষয়ে অগ্রগতি হচ্ছে। ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে, আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। অবশ্যই এটা প্রতিবাদ জানানো হবে। আমাদের পুলিশ বাহিনী, হ্যাঁ, আস্থা একটা সংকট ছিল, কিন্তু আস্থা সংকটটা কিন্তু হঠাৎ হয়ে যাবে না। এটা কিন্তু আগের থেকে কিছুটা ইমপ্রুভ হয়েছে। নরসিংদীতে দাম্পত্য কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মোহাম্মদ সাইদুর রহমান রহিদ নামের এক যুবক। বুধবার রাত 12:30টার দিকে নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকার রেল লাইনে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্থায়ীভাবে নিজের বাপের বাড়িতে থাকতেন স্ত্রী তহুরা খাতুন। দীর্ঘদিন ধরে কলহ চলছিল স্বামী সাইদুর রহমান রহিদের সাথে। এরই জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বুধবার রাতে বাড়ি থেকে বের হয় সাইদুর। এরপর আর ঘরে ফেরেনি। নরসিংদীর পুরানপাড়া এলাকায় চট্টগ্রামগামী তরুণা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন। নিহত সাইদুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে আইটি প্রোভাইডার হিসেবে চাকরি করতেন। স্বজনদের অভিযোগ, স্ত্রীর সাথে কলহের জেরে আত্মহত্যা করেছেন তিনি। আত্মহত্যা করবো, দেয় না,
বউরে কইছে আমি আত্মহত্যা করবো তুমি যদি না যাও, আমার দিলে যদি না যাও। নামাজ পড়ে আইসা দেখি ভাই এই জায়গাটাই আমার ভাই দেহ ছিন্ন বিচ্ছিন্ন, এক এক জায়গায়। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, আমরা সরকার প্রক্রিয়া সম্পন্ন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। 7 বছর আগে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার রহমান মুন্সির মেয়ে তহুরা খাতুনকে বিয়ে করেন সাইদুর। তাদের কন্যা সন্তানও রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল লেকের পাড় থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অজ্ঞাত 7 টুকরা মরদেহটির পরিচয় মিলেছে। নিহতের পরিচয় জসিমউদ্দিন মাসুম, যিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল উপশহরের কুড়িল কাঞ্চন সড়কের উত্তর দিক থেকে 3টি পলিথিন ব্যাগে মরদেহর খণ্ডাংশ উদ্ধার করা হয়। বুধবার রাতে মরদেহটি শনাক্ত করে তার পরিবার। পুলিশের প্রাথমিক ধারণা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের ভাই জানান, গত 10 নভেম্বর বিকেলে গুলশান থেকে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় 12 নভেম্বর গুলশান থানায় জিডি করেন নিখোঁজের ছেলে শিবু। এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতের স্বজনরা। দর্শক, এই ছিল সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাই। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality with world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true.